প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, ফেনী সরকারি কলেজ। মাস্টার্স শেষ পর্ব এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের নাম কবিতা বনলতা সেন নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। করোনার বৈশ্বিক এই মহামারীর সময়ে তোমরা সামাজিক বিধি, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শুরুতেই কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিচ্ছি। জীবনানন্দ দাশ 1899 সালে তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম তারিখ 17 ফেব্রুয়ারি। তার জীবনকাল 1899 থেকে 1954 পর্যন্ত। তার পিতা ছিলেন স্কুল শিক্ষক সত্যানন্দ দাশ। তিনি একজন সমাজসেবী ছিলেন। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার মাতা বিখ্যাত মহিলা কবি কুসুম কুমারী দাশ। তার বিখ্যাত কবিতা আমরা সবাই জানি, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি জীবনানন্দ দাশের বাল্য এবং কৈশোর কেটেছে বরিশালেই। তার স্কুল জীবন ব্রজমোহন স্কুল থেকে তিনি 1915 সালে ম্যাট্রিকুলেশন এবং ব্রজমোহন কলেজ, যেটা এখন বিএম কলেজ বরিশালে আছে, সেই কলেজ থেকে 1917 সালে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ম্যাট্রিকুলেশন এবং আইএ এই উভয় পরীক্ষাতেই তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। এরপর তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেন 1919 সালে। 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন এবং 1922 সালে তিনি সিটি কলেজ কলকাতায় ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীতে 1935 সালে তিনি ব্রজমোহন কলেজ বরিশালে অধ্যাপনায় যোগ দেন। 1947 সালে দেশ বিভাগের পর জীবনানন্দ দাশ সপরিবারে কলকাতায় চলে যান এবং হাওড়া কলেজে তিনি অধ্যাপনা করেন। 1927 সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়। 1930-এর 9 মে তিনি লাবণ্য গুপ্তকে বিয়ে করেন, কিন্তু তাদের সাংসারিক জীবন, দাম্পত্য জীবন তেমন সুখের ছিল না। এজন্য তিনি হতাশায় ভুগতেন এবং মাঝে মধ্যে তার মধ্যে আত্মহননের প্রবণতাও লক্ষ্য করা গিয়েছিল। জীবনানন্দ দাশ তিনি রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, নির্জনতার কবি। কবি বুদ্ধদেব বসু তাকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছিলেন।
কবি বিষ্ণু দে জীবনানন্দ দাশকে বলেছিলেন এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তিরিশোত্তর কবিদের মধ্যে ছিলেন অন্যতম। সমসাময়িক অনেক কবি রবীন্দ্রনাথের প্রভাবে তাদের কাব্যচর্চা শুরু করে রবীন্দ্রনাথের অনুসরণ করতে গিয়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। কিন্তু রবীন্দ্র বলয় থেকে বের হয়ে একটি স্বতন্ত্র ধারার কাব্যচর্চায় যে উল্লেখযোগ্য কবিবৃন্দ পাশ্চাত্য ভাবধারায় বাংলা সাহিত্যে আধুনিক কাব্যচর্চা শুরু করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কবি জীবনানন্দ দাশ। আমরা বাংলা সাহিত্যে তিরিশোত্তর এই কবি দলের 5 জন বিখ্যাত কবিকে বাংলা সাহিত্যে যারা পঞ্চ পাণ্ডব নামে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন, তাদের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন কবি জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, অচিন্ত কুমার সেনগুপ্ত এবং প্রেমেন্দ্র মিত্র। এই পঞ্চপাণ্ডব রবীন্দ্র বিরোধিতা নয়, বরং একটি স্বতন্ত্র ধারায় কাব্য চর্চা করে বাংলা কাব্যকে রোমান্টিকতা এবং আধ্যাত্মিকতার বাইরে গিয়ে তারা পাশ্চাত্য ভাবধারার কাব্য রচনায় ব্রতী হয়েছিলেন এবং প্রত্যেকেই তাদের স্ব ক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ করেছিলেন। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রথম কাব্য তাঁর ঝরা পালক। এটি প্রকাশিত হয়েছে 1927 সালে। এরপর ক্রমান্বয়ে ধূসর পাণ্ডুলিপি 1936 সালে, বনলতা সেন 1942 সালে, মহাপৃথিবী 1944, 60টি তারার তিমির 1948, 1954 সালে তাঁর জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। তাঁর মৃত্যুর পরে আরও 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। রূপসী বাংলা 1957 সালে এবং বেলা অবেলা কালবেলা 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তিনি প্রায় 2 শতাধিক গল্প লিখেছিলেন এবং বেশ কয়েকটি উপন্যাস রচনা করেছিলেন জীবনানন্দ দাশ। তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রয়েছে, কবিতার কথা। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত উক্তি রয়েছে, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আমরা জানি যে উঠতি বয়সে তরুণদের মধ্যে অনেকেরই কাব্য চর্চার একটা রোমান্টিকতা থাকে, অনেকেই কাব্য চর্চা করে, কিন্তু জীবনানন্দ দাশ তিনি সেই জন্যই তিনি এই ব্যাপারটা লক্ষ্য করে বলেছিলেন যে কবিতা অনেকেই হয়তো লিখে থাকেন, কিন্তু সকলেই কবি হন না। তাদের মধ্যে হয়তো 2-4 জনই প্রকৃত কাব্য বা কবিতা রচনা করতে সক্ষম হন। এই মহান কবি তিনি নাতি দীর্ঘ জীবন পেয়েছিলেন। 1954 সালে কলকাতার রাসবিহারী লেনে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন এবং পরবর্তীতে 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন রূপ ও চিত্রময় বলে। তাঁর কবিতার তিনি আধুনিকতার ছোঁয়া রেখেছেন।
তার চিত্রকল্প, তার শব্দচয়ন, তার উপমা উৎপ্রেক্ষাগুলো গতানুগতিক ধারার বাইরে তাকে একটি বিশিষ্টতা দান করেছিল। আমরা যে কবিতাটি আজকে আলোচনা করছি, বনলতা সেন, এটি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটি কবি রচনা করেছিলেন 1935 সালে। কবিতাটি আরও 4টি কবিতার সাথে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1935 সালে কবিতা নামক একটি পত্রিকায়। পরবর্তীতে এটি 1942 সালে তাঁর বনলতা সেন কাব্যগ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয়। বাংলা সাহিত্যে কোনো কবিতা নিয়ে এত বেশি আলোচনা আর কোনো কবিতা নিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে, যেটি বনলতা সেন এই কবিতাটি নিয়ে আলোচিত হয়েছে। এটি একটি বিখ্যাত প্রেমের কবিতা। এর মধ্যে ইতিহাস, ঐতিহ্য, ভূগোল, তারপর উপমা, চিত্রকল্প সব মিলিয়ে এটি একটি অসামান্য আধুনিক কবিতা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা বিভিন্ন যে সমালোচক, সাহিত্য সমালোচক, গবেষকরা তার যে স্বতন্ত্র ধারার কাব্যচর্চা, এটার সম্পর্কে সবাই একমত হয়েছিলেন যে তিনি একটি সম্পূর্ণ রবীন্দ্র বলয়ের বাইরে নিজস্ব একটা ধারার তিনি সূচনা করেছিলেন বাংলা সাহিত্যে, যেটা পরবর্তী কবি সাহিত্যিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি জীবনানন্দ দাশের কাব্যে রূপময় হয়ে উঠেছে। এটি চিরকালীন মমতার সঙ্গে সোঁদা মাটি, ঘাসফুল, নদী প্রভৃতির কাছে বারে বারে তিনি প্রত্যাবর্তন করেছেন। তাঁর কাব্যে ছড়িয়ে আছে আধুনিক নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ এবং সংশয়। প্রথম বিশ্বযুদ্ধোত্তর নাগরিক জীবনের যন্ত্রণার প্রতিচ্ছবি তিনি তার কাব্যে তুলে ধরেছেন। তিনি গ্রাম বাংলার প্রকৃতিকে তিনি ভালোবেসেছিলেন, বিশেষত এই পূর্ব বাংলাকে। তাই তিনি এই বাংলায় বারবার ফিরে আসার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। যেমন তিনি বলেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটি তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নর দেশে। রূপসী বাংলার কবি, পরাবাস্তবতার কবি, নির্জনতার কবি, আধুনিক যুগ যন্ত্রণার কবি ইত্যাদি নানা অভিধায় আমরা কবি জীবনানন্দ দাশকে অভিহিত করতে পারি। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, বনলতা সেন, এই কবিতাটি আমি আগেই বলেছি, এটি 1935 সালে কলকাতা থেকে প্রকাশিত কবিতা নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই কবিতার মূল বিষয়বস্তু সেটা হলো হাজার বছরের পথ পরিক্রমায় শ্রান্ত, অবসন্ন, ক্লান্ত প্রেমিক কবি। তিনি বিভিন্ন ভূগোলের বিভিন্ন রাজ্য অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। তিনি প্রাচীন ইতিহাসে অবগাহন করেছেন। তিনি হাজার বছরের পথ হেঁটে ক্লান্ত হয়েছেন। সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে তিনি ঘুরে বেড়িয়েছেন। তিনি
খ্রিস্টপূর্ব সময়ের রাজা বিম্বিসার সম্রাট অশোকের রাজ্যের কথা বলেছেন, সেখানে তিনি ঘুরে বেড়িয়েছেন। কিংবা ভারতবর্ষের প্রাচীন নগরী বিদিশা, বিদর্ভ, শ্রাবস্তী প্রভৃতি ঐতিহাসিক নগরীর কথা তিনি বলেছেন। কিন্তু তিনি তার কাঙ্ক্ষিত শান্তিটি তিনি কোথাও খুঁজে পাননি, যেটা তিনি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিলেন নাটোরের বনলতা সেনের কাছে। এটি একটি প্রতীকী নাম হিসাবে তিনি ব্যবহার করেছেন। বনলতা সেন নামে বাস্তবে কোনো রমণী প্রকৃতপক্ষেই জীবনানন্দ দাশের প্রেমিকা ছিলেন কি না, যার কাছে তিনি শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে এসে দুদণ্ড তিনি শান্তি পেয়েছিলেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ও মানুষের মধ্যে, গবেষকদের মধ্যে ব্যাপক ঔৎসুক্য ছিল। কোনো গবেষক তাকে এ নিয়ে প্রশ্নও করেছিলেন যে বনলতা সেন আসলে কে। এই মানবীটি সম্পর্কে সমালোচকদের, পাঠকদের কৌতূহলের অন্ত নেই। কিন্তু জীবনানন্দ দাশ তিনি এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। তার বন্ধুরা, গবেষকরা যখন এই নিয়ে প্রশ্ন করতেন, তখন তিনি মুচকি হেসেছেন শুধু। আসলে বাস্তবে বনলতা সেন ছিলেন কি ছিলেন না সেটা মুখ্য বিষয় নয়। তিনি যে কল্পনার রাজ্যে অবগাহন করে শেষ পর্যন্ত এরকম একজন প্রেমিকাকে তিনি খুঁজে পেয়েছিলেন, যার চোখ দুটিকে তিনি পাখির নীড়ের সাথে তুলনা করেছিলেন, এবং অর্থাৎ সেখানে একটা নিরাপত্তার একটা আশ্বাস তিনি পেয়েছিলেন, স্বস্তি পেয়েছিলেন। তো সেই কাঙ্ক্ষিত প্রেমিকা, এটা আমরা সবাই কামনা করি। সব প্রেমিক পুরুষই তার কাঙ্ক্ষিত প্রেমিকার কাছেই তার পথ চলার ক্লান্তি অবসাদ ভুলে দুদণ্ড শান্তি পেতে চান। জীবনানন্দ দাশও তাই চেয়েছিলেন। সুতরাং এই রহস্য মানবী বাস্তবে তার উপস্থিতিটা এখানে মুখ্য ব্যাপার নয়, এটা একটি গৌণ ব্যাপার। তিনি যে তার কল্পনায় এরকম একটি অসাধারণ চরিত্র এখানে চিত্রকল্প উপস্থাপন করেছেন এই কবিতাটির মধ্যে, সেটি তার সার্থকতা। নাটোরের বনলতা সেন, নাটোর তৎকালীন পূর্ববঙ্গে একটি মহকুমা, ছোট্ট মফস্বল শহর। এই শহরে এটা অতটা কোনো বিখ্যাত কোনো শহর ছিল না, কিন্তু তারপরেও জীবনানন্দ দাশ সেই বনলতা সেনকে নাটোরের বলে উল্লেখ করাতে পূর্ববঙ্গবাসী, বিশেষ করে নাটোরবাসী বেশ গর্ব অনুভব করারই কথা। বনলতা সেন আসলে আজ পর্যন্ত কেউ বনলতা সেনের অস্তিত্ব কোনো কালে নাটোরে ছিল কি না সেটা প্রমাণ করতে পারেননি। কিন্তু কবি জীবনানন্দ যেহেতু এ ধরনের একজন প্রেমিকার কথা বর্ণনা করেছেন নাটোরের বনলতা সেন বলে, সুতরাং এটা সেই জন্যই এতটা খ্যাতি পেয়েছে, বিখ্যাত হয়েছে। বনলতা সেন সম্পর্কে দীপ্তি ত্রিপাঠী বলেন, দেশকালে সীমাবদ্ধ নাটোরের বনলতা সেনের পশ্চাতে রয়েছে ভূগোলের বিস্তৃতি ও ইতিহাসের বেদ। এই দুই আয়তনের যোগ একটি ক্ষুদ্র লিরিক কবিতা মহাকাব্যের ব্যক্তি পেয়েছে। অর্থাৎ যে নাটোর এটা দেশকালে সীমাবদ্ধ একটা ছোট্ট শহর, এখানকার যে বনলতা সেন, তা সেখানে কবি জীবনানন্দ দাশ তার এই কাব্যের মধ্যে ভূগোলের বিভিন্ন অঞ্চল, জনপদের বিভিন্ন সাগর মহাসাগরের বর্ণনা তিনি এনেছেন, ইতিহাসের বিভিন্ন নগরী
বিভিন্ন সম্রাট রাজাদের কথা তিনি তুলে এনেছেন। এসব কিছু মিলে এই যে ভূগোলের বিস্তৃতি এবং ইতিহাসের ভেদ, এই দুই আয়তনের যোগে একটি ক্ষুদ্র লিরিক কবিতা কিভাবে মহাকাব্যের ব্যক্তি পেয়েছে সেটা সমালোচক দীপ্তি ত্রিপাঠী অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা কবিতাটি একটু পাঠ করি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ এই বনলতা সেন এই কবিতাটি তিনি মোট 3টি স্তবকে সাজিয়েছেন। প্রতিটি স্তবকে রয়েছে 6টি করে পংক্তি এবং এটি একটি অক্ষরবৃত্ত ছন্দে তিনি কবিতাটি রচনা করেছেন। এই কবিতায় তিনি প্রথম এবং তৃতীয় পংক্তিতে মিল বিন্যাস করেছেন এবং চতুর্থ এবং পঞ্চম স্তবকে পংক্তিতে আবার মিল বিন্যাস করেছেন। এটা অনেকটা সনেটের মতো তিনি করে যে অন্তমিলের বিন্যাসটা তিনি করেছেন। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে কবিতাটি তিনি শুরু করেছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। অর্থাৎ এখানে একটা সময়ের কালিক একটা বর্ণনা তিনি দিয়েছেন। হাজার বছর এটা একটি প্রতীকী অর্থে তিনি হাজার বছর বলেছেন। অর্থাৎ মানুষ সেই সৃষ্টির আদি থেকে, সভ্যতার প্রথম থেকে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই সভ্যতার চরম উৎকর্ষে যুগে এসে পৌঁছেছে। তখন থেকেই প্রেমিক পুরুষ, একজন প্রেমিক কবি হিসেবে জীবনানন্দ দাশ সেই পথ পরিক্রমায় তিনি পৃথিবীর পথে পথে তিনি পরিভ্রমণ করেছেন। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সিংহল সমুদ্র আধুনিক শৃঙ্খল যে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার প্রাচীন নাম ছিল সিংহল। তো সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। অর্থাৎ তিনি বিভিন্ন দ্বীপ রাষ্ট্রে তিনি গিয়েছেন, সাগর মহাসাগর তিনি ঘুরেছেন, অবগাহন করেছেন এবং এগুলো হলো ভূগোলের এক একটি বিষয়। সিংহল সমুদ্র, মালয় সাগর, হাজার বছর ধরে তিনি ভূগোলের বিভিন্ন অঞ্চল, রাজ্য, জনপদ এগুলোতে পরিভ্রমণ করেছেন। ব্যক্তি কবি জীবনানন্দ দাশ যে শুধু এটা তিনি নিজেকে আমি বলে বর্ণনা করেছেন, বস্তুত পক্ষে তিনি সকল যে শান্তি প্রত্যাশী পৃথিবীর অভিযাত্রীর কথা, মানুষের কথা তিনি এখানে বর্ণনা করেছেন। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। অনেক ঘুরেছি আমি। এবার তিনি প্রাচীন ইতিহাসের দিকে তিনি অবগাহন করেছেন। তিনি খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টপূর্ব 300 অব্দের দিকে যে প্রাচীন রাজা বিম্বিসার, তার যে জগৎ, যেটা এখন আমাদের ইতিহাসে পাতায় প্রায় ধূসর হয়ে গিয়েছে, সেই তার মানে তিনি বলতে চাচ্ছেন যে সেই খ্রিস্টপূর্ব 600 অব্দের রাজা বিম্বিসার যে রাজত্ব, সেখানেও আমি পরিভ্রমণ করেছি। সম্রাট অশোক মৌর্য বংশের রাজা ছিলেন, রাজা সম্রাট অশোক, এবং এটার প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। আর মগধ রাজা ছিলেন বিম্বিসার। তো তিনি যে পথ পরিক্রমার একটা দীর্ঘ
ইতিহাস বর্ণনা করতে গিয়ে তিনি এ সমস্ত প্রাচীন রাজা সম্রাটদের কথা এখানে উল্লেখ করেছেন। বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। এরপরে তিনি প্রাচীন ভারতবর্ষের প্রাচীন নগরী বিদর্ভ নগর, দাক্ষিণাত্যে অবস্থিত বিদর্ভ নগরের কথা বলেছেন। আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে তিনি 1000 বছরের পথ পরিক্রমায় বিভিন্ন ভূগোলের রাজ্য, ইতিহাসের বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন সম্রাটদের শাসনকাল এবং তাদের বিভিন্ন নগর রাজধানী পরিভ্রমণ করে তিনি ক্লান্ত হয়ে গেছেন এবং তিনি তার চারিদিকে জীবনের সমুদ্র সফেন, সফেন মানে ফেনাময়, সমুদ্রের মধ্যে একজন মানুষ যখন ভাসতে থাকে তার চারিদিকে সমুদ্রের যে ফেনিল, যে উত্তাল ঢেউয়ের মধ্যে ভাসতে থাকলে সে যেরকমভাবে শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন হয়ে পড়ে, ঠিক তেমনিভাবে তিনি 1000 বছরের পথ পরিক্রমায় ভূগোলের বিভিন্ন দেশ, ইতিহাসের বিভিন্ন রাজ্য, বিভিন্ন সাম্রাজ্য অতিক্রম করে সাগর পাড়ি দিয়ে এখন তিনি ক্লান্ত অবসন্ন হয়ে তার চতুর্দিকে তিনি সমুদ্রের ঢেউয়ের মধ্যে ফেনাময় সফেন সমুদ্র মধ্যে তিনি ভাসছেন। এরকম একটা অবস্থায় ক্লান্ত হয়ে তিনি কোথাও শান্তি পান নাই, শান্তির অন্বেষণে তিনি ঘুরে বেরিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে শান্তির দেখা তিনি পাননি। এটা শুধু ব্যক্তি জীবনানন্দের জন্য নয়, যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক সময় বিভিন্ন নগর রাজধানীতে এভাবে মানুষ শান্তির অন্বেষণে ছুটে চলেছে, কিন্তু তার প্রকৃত কাঙ্ক্ষিত শান্তি তারা পায়নি। তো কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিল কে? নাটোরের বনলতা সেন। বনলতা সেন তার মানসপ্রিয়া, তার যে প্রেমিকা, সেই প্রেমিকার কাছে এসেই তিনি দুদণ্ডের জন্য শান্তি পেয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন পথ পরিক্রমায় তিনি যে ক্লান্ত হয়েছেন, শান্তির অন্বেষণে তিনি ঘুরে বেরিয়েছিলেন, সেই ঘুরে বেড়ানোর মধ্যে তার কাঙ্ক্ষিত শান্তি তিনি কোথাও খুঁজে পাননি, যেটা পেয়েছিলেন নাটোরের বনলতা সেনের কাছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সেই যে 1000 বছরের পথ পরিক্রমা শেষে তিনি যার কাছে কিছুটা সময় শান্তি পেয়েছিলেন, স্বস্তি পেয়েছিলেন, পরম আশ্বাসের বাণী তিনি শুনেছিলেন, সেই নাটোরের বনলতা সেনের বর্ণনা তিনি চমৎকারভাবে দিয়েছেন বিভিন্ন চিত্রকল্পের সাহায্যে, বিভিন্ন উপমা উৎপ্রেক্ষার প্রয়োগ করে। এবং তার যে উপমা উৎপ্রেক্ষাগুলো, এগুলো গতানুগতিক ধারার বাইরে, এগুলো বিমূর্ত বাস্তবের যে উপমা আমরা সাধারণত গতানুগতিকভাবে কবিরা দিয়ে থাকেন, প্রকৃতির রাজ্য থেকে বিভিন্ন উপমা কবিরা ব্যবহার করেন। জীবনানন্দ দাশ সেরকম বাস্তব উপমা তিনি ব্যবহার করেননি, তিনি ভাবাত্মক উপমা তিনি ব্যবহার করেছেন, তিনি চিত্রকল্প ব্যবহার করেছেন, রূপকল্প ব্যবহার করেছেন তার উপমা উৎপ্রেক্ষার মধ্যে। এখানেও আমরা তাই দেখব। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। তার যে প্রেমিকা বনলতা সেন, যার কাছে তিনি দুদণ্ড শান্তি পেয়েছিলেন, কাঙ্ক্ষিত শান্তির সন্ধান তিনি যেখানে পাননি, যেটা দিয়েছিল তাকে তার প্রেমিকা, সেই তার প্রেমিকার চুলের বর্ণনা দিতে গিয়ে তিনি আবারও সেই প্রাচীন নগরী ভারতবর্ষের বিদিশা নগরীর বর্ণনা তিনি দিয়েছেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, প্রাচীন বিদিশা নগরীতে রাতে নিশাকালে অর্থাৎ গভীর রাতে যে ঘন অন্ধকার নেমে আসে, বনলতা সেনের চুলের সৌন্দর্য সেরকম। এটা কোনো বস্তুগত উপমা নয়, এটা হলো একটি ভাবাত্মক উপমা।
বিদিশা নগরী এটা বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের অন্তর্গত বিদিশা। সেই বিদিশা নগরীতে, প্রাচীন বিদিশা নগরীতে নিশীথ রাতে যে ঘন ঘোর অন্ধকার নেমে আসতো, তার প্রেমিকা বনলতা সেনের চুলের সৌন্দর্য সেরকম। আমরা জানি যে চুলের সাথে আমরা সবসময় যে কালো কোনো বস্তুগত তুলনা আমরা দিই, মিশির মতো কালো চুল, তারপরে মেঘ কালো চুল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগুলো হলো বস্তুগত। মেঘ এটাও একটা বস্তুগত জিনিস, মিশি বস্তুগত জিনিস, কিন্তু এই যে বিদিশা নগরীর রাতের অন্ধকার, এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, বিমূর্ত ধারণা, সেটার সাথে তিনি চমৎকারভাবে এই রূপকল্পটি সৃষ্টি করেছেন। মুখ তার শ্রাবস্তির কারুকার্য, এখানে এসে এবার তার মুখাবয়ব, তার যে মুখের সৌন্দর্য বর্ণনা করতে গিয়েও তিনি এখানেও আবার তিনি সেই প্রাচীন ভারতবর্ষের, যেটা এখন উত্তরপ্রদেশে অবস্থিত, শ্রাবস্তি নামক একটি প্রাচীন নগরী, সেই শ্রাবস্তি নগরের যে বিভিন্ন স্থাপনা, সৌন্দর্য, সেই সৌন্দর্যের সাথে তার প্রেমিকা বনলতা সেনের মুখের সৌন্দর্য তিনি বর্ণনা করেছেন। শ্রাবস্তির কারিগরদের যে অনুপম তাদের যে ভাস্কর্য তারা সৃষ্টি করেছেন, এবং এই যে প্রাচীন শ্রাবস্তি নগরীটি, সেটি দেউল এবং ভাস্কর্যের জন্য তৎকালীন সময়ে খুবই বিখ্যাত ছিল। তো তিনি তার প্রিয়ার মুখের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে শ্রাবস্তি নগরীর কারুকার্যময় যে ভাস্কর্য শিল্প রয়েছে তার সাথে তার মুখের তুলনা করেছিলেন। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলি নাটোরের বনলতা সেন। মুখের সৌন্দর্য শ্রাবস্তির কারুকার্যের মতো তার প্রেমিকা। তো এই যে তার প্রেমিকার কাছে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে এসেছিলেন, তার যে পূর্বের যে অবস্থাটা, সেটার একটা বর্ণনা তিনি দিয়েছে। কোন অবস্থায় এসে তিনি তার কাছে দুদণ্ড অবস্থানের বা আশ্রয়ের সন্ধান লাভ করেছিলেন। একজন নাবিক যখন গভীর সমুদ্রে সে নৌকা নিয়ে সাগর পাড়ি দিতে যায়, তার নৌকার যদি হালটি ভেঙে যায়, তাহলে সে এই উত্তাল সমুদ্রের মধ্যে সে যে একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকে। নৌকার হাল ভেঙে যাওয়া অর্থ হলো নৌকার নিয়ন্ত্রণ আর সেই মাঝির নিকট থাকে না। নৌকা তখন ঢেউয়ের তোড়ে যে কোনো সময় ডুবে যেতে পারে। তো হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, অর্থাৎ নৌকাটি তার নিয়ন্ত্রণে নাই, যে নাবিক নৌ যন্ত্র বা এখানে জাহাজ আমরা, অর্থাৎ নদীতে সাগরে যে নৌযান, সেই নৌযানের কোনো যে নৌযানটি পরিচালনা করে সেই রকম নাবিক যদি তার নৌকার বা নৌযানের হাল ভেঙে যায়, তখন সে যেরকম দিকভ্রান্ত হয়ে যায়, দিশাহীন হয়ে যায়, অর্থাৎ সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো সে যেরকমভাবে এরকম একটা তখন তার মধ্যে যে কোনো মুহূর্তে সাগরে ডুবে মরার যে দুশ্চিন্তা, সেটা তাকে পেয়ে বসে। তো এরকম গভীর সমুদ্রে যখন কোনো নাবিক হাল ভেঙে দিশা হারিয়ে এরকম অবস্থায় থাকে, হঠাৎ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর সবুজ ঘাসের দেশ, অর্থাৎ ভাসতেছে, নৌকার কোনো নিয়ন্ত্রণ নাই, যেদিকে মানে ঢেউয়ের তোড়ে নৌকা চলছে, সে এখন একটা অনিশ্চিত যাত্রার মধ্যে আছে। যে কোনো মুহূর্তে তার নৌকাটি ডুবে তার সলিল সমাধি হতে পারে, তার মৃত্যু অবধারিত, এটা জেনেই যখন নাবিক
ভাসমান থাকে সমুদ্রের মধ্যে, হঠাৎ যদি সবুজ ঘাসের কোনো চিহ্ন তার চোখে পড়ে, কোনো একটা দারুচিনি দ্বীপের কথা এখানে তিনি উল্লেখ করেছেন। আমরা বিভিন্ন সাহিত্যে নজরুলের বিভিন্ন গানের মধ্যে আমরা দারুচিনি দ্বীপের কথা উল্লেখ রয়েছে। তো এরকম একটা তিনি এখানে ভূগোলের আরেকটি জিনিস দারুচিনি দ্বীপ এখানে উল্লেখ করেছেন, এবং এরকম দারুচিনি দ্বীপ সবুজ ঘাট দেখলে সেই হাল ভাঙা নাবিকের মনের মধ্যে যখন একটা আশার সঞ্চার হয় না, যে স্থলভূমি খুব কাছেই আছে, তার বাঁচার যে একটা আশা আবার জেগে ওঠে, ঠিক তেমনিভাবে কবি জীবনানন্দ দাশ হাজার বছর এভাবে পৃথিবীর বিভিন্ন জনপদে বিভিন্ন ঐতিহাসিক নগরীতে তিনি পরিভ্রমণ শেষে ক্লান্ত হয়ে দিশাহীন হয়ে একজন দিশাহীন নাবিকের মতো ঘুরতে ঘুরতে তিনিও মানে ওই যে দিশাহীন নাবিক যেরকম সবুজ ঘাসের দেশ দেখে দারুচিনি দ্বীপে, ঠিক তেমনিভাবে কবি জীবনানন্দ দাশও তেমনি দেখেছি তারে অন্ধকারে, অর্থাৎ তিনিও অন্ধকারে নিমজ্জিত অবস্থায় ছিলেন। ওই অবস্থায় তার কাঙ্ক্ষিত প্রেমিকার মুখচ্ছবি তিনি তার সামনে এসে উপস্থিত হয়েছেন, এবং সে তখন অত্যন্ত প্রেম ভরা যে একটা আবেগ নিয়ে তার প্রেমিকা তাকে বলেছে সে এতদিন কোথায় ছিলেন, অর্থাৎ তার প্রেমিকা তার কাঙ্ক্ষিত প্রেমিকের জন্য আসলে অপেক্ষা করতেছে কখন সে তার কাছে আসবে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলি নাটোরের বনলতা সেন। অসাধারণ একটি এখানে চিত্রকল্প, একটি উপমা প্রয়োগ তিনি করিয়েছেন, যা বাংলা সাহিত্যে ইতিপূর্বে ছিল না। তারপরেও আজ পর্যন্ত এ ধরনের চিত্রকল্প বাংলা সাহিত্যে অত্যন্ত বিরল। পাখির নীড়ের মতো চোখ তুলে, পাখির নীড় মানে পাখির বাসা আমরা দেখি। পাখি সাধারণত খড়কুটা বিভিন্ন গাছের শুকনো ডালপালা নিয়ে তার বাসাটি বাঁধে। সেই বাসাটির যে বাস্তব সৌন্দর্য, এটার সাথে প্রেমিকার চোখের সৌন্দর্যের যে বস্তুগত তুলনা যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা এখানে এই চিত্রকল্পটির প্রকৃত যে সারমর্ম সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। আসলে এটা হলো একটা ভাবগত দিক, আমরা এখানে সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। পাখির নীড় হলো পাখির আশ্রয়স্থল। পাখি সারাদিন বনে বাদাড়ে ঘুরে বেড়ায়, খাদ্যের অন্বেষণ করে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, কিন্তু সন্ধ্যা হলে সেই পাখিটি তার নীড়ে ফিরে আসে। সেই নীড়টি যেরকম পাখির জন্য পরম আশ্রয়স্থল, ঠিক তেমনিভাবে ভ্রমণ ক্লান্ত কবির জন্য তার প্রেমিকার চোখ হলো তার কাছে পরম একটা আশা ভরসার স্থল, স্বস্তির একটা জায়গা, একটা নিরাপত্তার একটা প্রতীক হিসেবে তার প্রেমিকার যে চোখ সেটাকে তিনি এখানে বর্ণনা করেছেন। এই যে পাখির নীড়ের যে চিত্রকল্পটি এখানে তিনি ব্যবহার করেছেন, এটা সম্পর্কে গবেষকরা বলেছেন যে পাখির নীড়ের মতো চোখ এটা একটি কল্পিত শিল্পকর্মে, এই যে কল্পিত কর্মের মধ্যে এটা, অর্থাৎ পাখির নীড়ে আমরা কি প্রত্যাশা করি, অর্থাৎ প্রত্যাশা করি নিরাপত্তা এবং শান্তি, এবং এই নিরাপত্তার শান্তি কে দেয়? নীড় দেয়। তা এখানে কবিকে কে দিয়েছে? বনলতা সেন। বনলতা সেনের চোখের যে অভিব্যক্তি, অর্থাৎ তার প্রেমিকার জন্য তার চোখের ভাষা এর মধ্যে সেটা ফুটে উঠেছে, অর্থাৎ তোমার জন্য আমি অপেক্ষা করে আছি। এই চোখের মধ্যেই তিনি তার প্রেমিকার চোখের মধ্যে পরম নির্ভরতার যে আশ্বাস সেটা তিনি পেয়েছেন। এবং সমালোচকগণ বলেছেন যে এরকম সংশ্লেষের মতো বাংলা ভাষার কোনো শব্দ বা গতানুগতিক উপমা তখনও পর্যন্ত শুধু নয়, অর্থাৎ আজ পর্যন্ত পাখির নীড়ের মতো চোখ এরকম কোনো রূপকল্প, চিত্রকল্প পাঠককে বাংলা সাহিত্যে আর কেউ কোনো কবি চ্যালেঞ্জ করতে পারেনি। অর্থাৎ জীবনানন্দ দাশ সে ধরনের চিত্র ব্যবহার করে পাঠকদের মধ্যে একটা নতুন চিন্তার, নতুন ভাবনার, কাব্য জগতে কাব্যের যে গতানুগতিক ধারার বিপরীতে তিনি একটা নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নবীন কবিদের জন্য, পাঠকদের জন্য তো বটেই।
এবং এই জন্য বুদ্ধদেব বসু বিখ্যাত বাংলা সাহিত্যের গবেষক, তিনি একজন বিখ্যাত কবি, পঞ্চপাণ্ডবদের একজন। তিনি জীবনানন্দ দাশের এই সমস্ত উপমা চিত্রকল্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছিলেন যে তার উপমা উজ্জ্বল, জটিল এবং দুর্গন্ধবহ। অর্থাৎ তার উপমাগুলি উজ্জ্বল, জটিল। জটিল মানে সাধারণ পাঠক এর মর্ম উদ্ধার করা অনেক সময় এটা তাদের পক্ষে সম্ভব হয় না। আর দুর্গন্ধবহ মানে এটার যে এটা সুদূর প্রসারী যে এটার কাব্যিক ব্যঞ্জনা রয়েছে, এটা অনেক সময় সাধারণ পাঠক সেটা ধরতে পারে না। তো এ দ্বিতীয় স্তবকে আমরা দেখলাম যে কবি জীবনানন্দ দাশ তিনি বিভিন্ন প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন নগরী ঘুরে এসেছেন। তারপরে তিনি তার প্রেমিকার চুলের সাথে বিদিশা নগরের নিশীথ রাতের অন্ধকারের গাঢ় কালো যে অন্ধকার, তার সাথে তার প্রেমিকার চুলের বর্ণনা দিয়েছেন। মুখের বর্ণনা দিয়েছেন তিনি শ্রাবস্তীর নগরীর যে কারুশিল্পীদের, ভাস্কর্য শিল্পীদের কারুকার্যের সাথে। আর যে অবস্থায় সাগরে ভাসমান অবস্থায় হালভাঙ্গা নাবিক দিশাহীন অবস্থায় ঘুরতে ঘুরতে তার মৃত্যু চিন্তা যাকে পেয়ে বসে, সে অবস্থায় সে যখন সবুজ ঘাসের দেশ দেখে তার মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়। তেমনি ভ্রমণ ক্লান্ত কবি, প্রেমিক কবি পৃথিবীর বিভিন্ন পথ পরিক্রমায় ঘুরে তিনি একরকম অন্ধকারে নিমজ্জিত অবস্থায় ছিলেন। সেখান থেকে তিনি তার কাঙ্ক্ষিত প্রেমিকাকে দেখেছিলেন এবং সে তার জন্য অপেক্ষা করতেছে এবং সে তাকে বলছে, এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, আবারও একটি চমৎকার উপমা, অনন্য উপমা, যার কোনো তুলনা হয় না। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। শিশিরের শব্দের মতন, শিশির যে পড়ে তার কি কোনো শব্দ হয়? নিস্তব্ধভাবে শিশির পড়ে। ঠিক তেমনিভাবে সারা দিনের কর্মক্লান্ত রবি যখন অস্ত যায়, তখন আস্তে আস্তে দিনের অবসান ঘটে, সন্ধ্যা ঘনিয়ে আসে। সেটাকেই তিনি বিমূর্ত একটি রূপকল্পের চিত্রকল্পের মধ্যে দিয়ে তিনি বলেছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। অর্থাৎ নীরবে নিস্তব্ধে সন্ধ্যা আসে। এই সন্ধ্যাকে আমরা কবির জীবন পরিক্রমার সায়াহ্নও বলতে পারি। অর্থাৎ কর্মক্লান্ত, অর্থাৎ এটা তো আর একদিনটাকে একদিন নয়, এটা প্রতীকী অর্থে ব্যবহার করেছে। যে যে ভূগোল ইতিহাসের বিভিন্ন নগর, রাজধানী, সাগর, মহাসাগর ঘুরে এসে তিনি ক্লান্ত অবসন্ন হয়ে জীবন সায়াহ্নের কথাই তিনি এখানে হয়তো বলেছেন। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল, আবার চমৎকার উৎপ্রেক্ষা। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। চিল একটি পাখি, সে সারাদিন আকাশে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। তো তার যে ডানার মধ্যে রোদ পড়ে, রোদে সে পুড়তে থাকে। রোদের কি কোনো গন্ধ হয়? না, আমরা রোদের কোনো গন্ধ পাই না। কিন্তু এইখানেও তিনি বিমূর্ত চিত্রকল্প, উৎপ্রেক্ষা তিনি ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে সারাদিন উঠতে উঠতে চিলটি পাখায় ডানার মধ্যে যে রোদ পড়ে, সেখানেও তিনি একটা বিমূর্ত সাদৃশ্য খুঁজে পেয়েছেন। সেটা হলো ডানার রৌদ্রের গন্ধ। এবং সে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, অর্থাৎ চিলও তখন সারা দিনের কর্মক্লান্ত অবসন্ন চিলও তার নিড়েই ফিরে যায়। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। সারাদিনের কর্মক্লান্ত মানুষ, যে যেখানে আছে মানুষ কাজ করে, তাদের জীবিকার জন্য কাজ করে, ভ্রমণ ক্লান্ত মানুষ দিনের অবসানে সে তখন নিড়ে ফিরে আসে। নিড়ে ফিরে এসে সারা দিনের ক্লান্তি অবসন্নতা তার দূর হয়। পৃথিবীর সব রং নিভে গেলে, অর্থাৎ
দিনের যে আলো, সেই আলো যখন নিভে যায়, রাত হয়ে যায়, সন্ধ্যা আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন গল্পের তরে জোনাকির, রাতে যেরকমভাবে বনে বাদাড়ে জোনাকিরা, রাতের অন্ধকার নেমে আসলে জোনাকিরা তাদের মিটি আলো দিয়ে বনের মধ্যে একটা মোহময় পরিবেশ সৃষ্টি করে, জোনাকির রঙে ঝিলমিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, অর্থাৎ কর্মক্লান্তি শেষে মানুষ তার যে পরম কাঙ্ক্ষিত আশ্রয়স্থল নিড়ে আসে, তার প্রেমিকার কাছে, তার দ্বৈতের কাছে সে ফিরে আসে। ফিরে এসে তারা তখন এই যে মানুষ, এটা তো আসলে একটা দিনেরই ব্যাপার নয়, এটা হলো তার যে জীবনের পথ পরিক্রমার শেষের একটা সময়ের কথা এখানে রাত্রির রূপকে এখানে ব্যবহার করা হয়েছে। এবং তখন মানুষের যে মনের মধ্যে অতীতের বিভিন্ন যে স্মরণীয় ঘটনা, গল্পের কথাগুলো তখন তাদের মনের মধ্যে জেগে ওঠে, গল্পের পাণ্ডুলিপি তার মনের মধ্যে তখন জেগে ওঠে। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকি শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। দিনের অবসানে সব পাখি তার নিড়ে কুলায় ফিরে আসে। নদী চলতে থাকে, প্রবহমান নদী। নদী চলতে চলতে নদীরও এক সময় তার চলার পরিসমাপ্তি ঘটে। মোহনায় গিয়ে সে সাগরের সাথে মিলিত হয়ে তার নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, অর্থাৎ সেও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে যায়। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের লেনদেন। এর ঠিক তেমনিভাবে মানুষের জীবনেরও নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মানুষ তার জীবন জীবিকার সন্ধানে সে সারাটা জীবন অতিবাহিত করে। এক সময় তার জীবনের সায়ান্ন এসে উপলব্ধি হয়, তখন তার আর অন্য কোনো চাওয়া পাওয়া থাকে না। তখন তার যে কাঙ্ক্ষিত প্রেমিকার কাছে সে অবস্থান করলে তখন তার সেটুকুই হলো তার জীবনের পরম প্রাপ্তি। তার যে শান্তির লক্ষ্যে যে সে দীর্ঘ পথ পরিভ্রমণ করেছে, সেই পরিভ্রমণের শেষে এসে তখন শুধু প্রেমিকার সাথে যে একান্তভাবে তার নিজস্ব সময় কাটানোর উপযুক্ত সময় সেটা। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকি শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নদী ফুরায়, পাখিরা ঘরে আসে, কুলায় ফিরে আসে, মানুষ কর্মক্লান্ত হয়ে তার গৃহে ফিরে আসে। তখন আর যে জাগতিক যে কর্মচাঞ্চল্য, সেটার আর কোনো চিন্তা থাকে না মানুষের মধ্যে। তখন এই যে প্রেমিক প্রেমিকা পরস্পর মুখোমুখি বসে তাদের জীবনের সুখ দুঃখের কথা, পরম আশ্বাসের বাণীর কথা, ভালোবাসার কথা, প্রীতির কথা, তাদের প্রেম ভালোবাসার কথা একে অপরের কাছে বলার যে উপযুক্ত সময়, অর্থাৎ তখন ওই সময়টুকু একান্তই প্রেমিক এবং প্রেমিকার নিজস্ব। এই হলো মোটামুটি ক্ষুদ্র কবিতা। এটাতে আসলে আক্ষরিক অর্থে এই কবিতার ভাব বর্ণনা করলে এই কবিতার প্রকৃত যে রসাস্বাদন এটা আসলে হয় না। এর যে ব্যঞ্জনা নিহিত রয়েছে সেটা হলো এই কবিতার মূল বিষয়। এটি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার মধ্যে এটি হলো অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এটা শুধু আমি বা সাধারণ কোনো পাঠকের মন্তব্য নয়, স্বয়ং বাংলা সাহিত্যের যারা বিদ্যা দিগ্গজ গবেষক রয়েছেন, সমালোচক রয়েছেন, তারা এই কবিতাটিকে একটি অসামান্য প্রেমের কবিতা বলেছেন, প্রকৃতির কবিতা বলেছেন। ইতিহাস, ঐতিহ্য, ভূগোলের যে সমন্বয়ে এই কবিতাটিকে যে একটা মহাকাব্যিক ব্যঞ্জনা দান করেছে, যেটা দীপ্তি ত্রিপাঠী বলেছেন যে দেশকালের সীমার যে নাটোরের বনলতা সেন, সেটার মধ্যে ইতিহাসের বিস্তৃতি এবং ভূগোলের ভেদ, এই দুই আয়তন যোগ হওয়ার ফলে এই যে একটা ক্ষুদ্র লিরিক কবিতা, সেটাই হয়ে উঠেছে একটি মহাকাব্য। অর্থাৎ একটি কবিতাকে কিভাবে মানে তার অপূর্ব কবিত্ব শক্তির মধ্য দিয়ে
মহাকাব্যিক একটা ব্যঞ্জনা দান করা যায়, সেটা এই বনলতা সেন কাব্যগ্রন্থ পাঠ করলে আমরা বুঝতে পারবো। তো এই কবিতার উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে এটা যে কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় প্রেম প্রকৃতির যে সমন্বয় সাধিত হয়েছে তার বিবরণ দাও, এরকম আসতে পারে। ভ্রমণ ক্লান্ত কবির নিরাশ্রয়ী মন কিভাবে শান্তি পেল তা বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা করো। এছাড়া আমরা অনুভবেও দেখতে পারি যে বনলতা সেন কবিতাটি ভাবের ব্যঞ্জন ও আঙ্গিকের বিচারে নবতর সুরের সাধনা বা অনন্য আধুনিক কবিতা, এরকমভাবে এটার প্রশ্ন আসতে পারে। তারপরে বনলতা সেন এই কবিতাটি এটি একটি অসামান্য আধুনিক প্রেমের কবিতা, সেভাবেও এটার থেকে প্রশ্ন আসে। বনলতা সেন কবিতা নারীর চিরায়ত সৌন্দর্য ও মাধুর্যেরই মহিমা গান, সেটাও বলা হয়েছে। অর্থাৎ এখানে যে মানবীটির কথা বলা হয়েছে, আমি বিস্তারিত আলোচনা করেছি যে এখানে দেশকালের সীমা এটাকে নাটোরের বনলতা সেন হিসেবে তিনি যদিও উল্লেখ করেছেন, আসলে এটা হলো তার একটা কল্পিত চরিত্র, এবং এই কল্পিত চরিত্র বলেই এখানে আমরা যখন পাঠক এই কবিতাটি পাঠ করে তখন সে নিজেও জীবনানন্দ দাশের মতো এরকম একজন প্রেমিকার যে পাখির নীড়ের মতো চোখের কাছে সে তার পরম নির্ভরতার শান্তির আশ্রয় সে খুঁজে পেতে চায়। এখানেই এই কবিতাটির সার্থকতা। তো আজকে এ পর্যন্ত থাক। আমি কবিতাটি যতটুকু আলোচনা করেছি আশা করি মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষার শিক্ষার্থী যারা আছো, তোমরা যদি আমার এই বক্তব্য শুনে থাকো তাহলে এই কবিতাটি সম্পর্কে তোমরা আরও বেশি ঔৎসুক্য অনুভব করবে। তোমরা আরও বেশি এই কবিতাটির অন্তর্নিহিত যে সৌন্দর্য রয়েছে, ব্যঞ্জনা রয়েছে, সেটি আবিষ্কার করার জন্য তোমরা ব্রতী হবে। তো এ পর্যন্ত থাক আজকে। তোমরা ভালো থাকো, যে যেখানে আছো নিরাপদে থাকো। করোনার এই বৈশ্বিক মহামারীর সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা পারতপক্ষে আমরা ঘরে বের হব না, যদি হতে হয় আমরা মাস্ক পরে বের হব। তোমরা জানো যে সরকার করোনার দ্বিতীয় ওয়েভ বা ঢেউ, অর্থাৎ বাংলাদেশে দ্বিতীয় একটা যে সংক্রমণের মাত্রাধিক্যের কথা বলা হচ্ছে আসতে পারে, সেই আশঙ্কায় কতগুলো স্বাস্থ্যবিধি জনগণের জন্য একেবারে বাধ্যতামূলক করেছে। তার মধ্যে অন্যতম হলো মাস্ক পরিধান করা। মাস্ক যদি পরিধান না করো, নো মাস্ক নো সার্ভিস, এরকম। অর্থাৎ তুমি দোকানে যাও, কোনো অফিস আদালতে যাও, যেখানে যাবে তোমাকে সেবা দেওয়া হবে না। আর এটা তো আসলে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ সুরক্ষার জন্যই এটা প্রয়োজন। তো আমরা সেটি মেনে চলব। আমরা মাদকদ্রব্য পরিহার করব, আমরা মাদককে না বলবো, আমরা কোনোভাবেই মাদকজাত দ্রব্যে আমরা আসক্ত হব না। এটা অত্যন্ত একটি ভয়ঙ্কর নেশা, যে নেশা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করবে। একটি পরিবারের কেউ যদি মাদকাসক্ত হয় তাহলে সে তার নিজের জীবনে যেরকম বিপর্যয় ডেকে আনে, ঠিক তেমনিভাবে সেটা তার পরিবারের জন্য একটা বিপর্যয় ডেকে আনে। তা আশা করি আমরা সবাই এই যে আমি শেষে স্বাস্থ্য সম্পর্কিত যে কথাগুলো বলেছি, তোমরা এগুলো অনুসরণ পালন করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস আমি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।